আচ্ছা, পরমাণু বা অ্যাটম বললেই আমাদের চোখে কি ভাসে? সাধারণত মাঝখানে একটা নিউক্লিয়াস আর তাকে ঘিরে ঘুরছে ইলেকট্রন। অনেকটা আমাদের সৌরজগতের মতো, তাই না? কিন্তু যদি বলি এই ছবিটা আসলে ঠিক না, চলুন আজ পরমাণুর সেই চেনা জগৎ থেকে বেরিয়ে একেবারে অন্যরকম জগতে যাওয়া যাক। আমরা দেখব কিভাবে নিশ্চিত কক্ষপথের ধারণা থেকে আমরা কোয়ান্টাম পরমাণুর এক অদ্ভুত সম্ভাবনার জগতে এসে পৌঁছলাম। দেখুন, এই দুটো ছবি আমাদের আজকের আলোচনার মূল বিষয়। বাম দিকে আছে সেই পুরনো পরিচিত ছবিটা, ইলেকট্রনের একটা সহজ সরল নির্দিষ্ট রাস্তা, আর ডান দিকে একটা ঝাপসা মেঘের মতো এলাকা। তো প্রশ্নটা হলো, কিভাবে এই পরিষ্কার ছবিটা এমন এক অস্পষ্ট অনিশ্চিত জগতে পরিণত হলো? এই রহস্যটাই আমরা আজ বোঝার চেষ্টা করব। তো প্রথমে চলুন একটু পুরনো সময়ে ফিরে যাই। বোর মডেল আমাদের শিখিয়েছিল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঠিক যেন গ্রহের মতো নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। সবকিছু একদম গোছানো, পরিপাটি আর অনুমানযোগ্য, যেন সৌরজগতের একটা ছোট্ট সংস্করণ। কিন্তু এই সুন্দর ছবিটা কি আসলেই সত্যি ছিল? বোর মডেল নিঃসন্দেহে আমাদের একটা সুন্দর ছিমছাম পরমাণুর ধারণা দিয়েছিল। কিন্তু বিজ্ঞান তো এক জায়গায় থেমে থাকে না, তাই না? নতুন নতুন পরীক্ষার পর্যবেক্ষণের পর এই সহজ সরল ছবির দেয়ালে ফাটল ধরতে শুরু করল। বিজ্ঞানীরা এমন কিছু জিনিস দেখতে পাচ্ছিলেন যা এই মডেল দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছিল না, আর সেটাই পুরো ধারণাকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। আর সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল ১৯২৭ সালে। জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ এমন একটা নীতির কথা বললেন যা আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই পাল্টে দিল। এটা ছিল কোয়ান্টাম ফিজিক্সের একটা মৌলিক নিয়ম। এই নীতিটা খুব সহজ করে বললে দাঁড়ায়, কোনো একটা কণার, যেমন ধরুন একটা ইলেকট্রনের সঠিক অবস্থান আর সঠিক ভরবেগ, এই দুটো জিনিস একই সঙ্গে নিখুঁতভাবে মাপা একেবারেই অসম্ভব। এটা কিন্তু আমাদের যন্ত্রপাতির কোনো সমস্যা নয়, বরং এটাই হলো প্রকৃতির এক অদ্ভুত নিয়ম। ব্যাপারটা অনেকটা দাড়িপাল্লার মতো, কিংবা ধরুন একটা সিসর মতো। আপনি যদি একদিকে বেশি জোর দেন, অন্য দিকটা উপরে উঠে যাবে। এখানেও তাই। আপনি যদি ইলেকট্রনের অবস্থানটা খুব নিখুঁতভাবে জানতে চান, তাহলে তার গতি বা ভরবেগটা ঝাপসা হয়ে যাবে। আবার যদি তার গতিটা একদম ঠিকঠাক মাপতে পারেন, তাহলে সে ঠিক কোন জায়গায় আছে সেটাই আর নিশ্চিত করে বলতে পারবেন না। একটাকে ধরতে গেলে আরেকটা হাত ফসকে যাবেই। আর এই অদ্ভুত সম্পর্কটাকেই হাইজেনবার্গ এই বিখ্যাত সমীকরণ দিয়ে প্রকাশ করেছিলেন। এই একটা লাইন, ব্যাস, বোরের সে সুন্দর গোছানো গ্রহ মডেলের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল। নির্দিষ্ট কক্ষপথের ধারণাটা চিরদিনের মতো বাতিল হয়ে গেল, কারণ একটা মুহূর্তে ইলেকট্রনের সঠিক অবস্থান আর গতি দুটোই যদি জানা না যায়, তাহলে নির্দিষ্ট পথের তো কোনো মানেই হয় না। পুরনো মডেল তো ভেঙে পড়ল, এখন কি হবে? পদার্থবিজ্ঞানের একটা নতুন দিশা দরকার ছিল, এমন একটা নকশা যা এই অনিশ্চয়তাকে মেনে নিয়েই পরমাণুকে ব্যাখ্যা করতে পারবে। আর সেই যুগান্তকারী কাজটাই করলেন অস্ট্রিয়ান পদার্থবিজ্ঞানী এরউইন শ্রোডিঞ্জার ১৯২৬ সালে। কারণ সমস্যাটা তো শুধু অনিশ্চয়তার নীতি ছিল না। বোর মডেল ইলেকট্রনকে কেবল একটা কণা হিসাবে দেখছিল, কিন্তু বাস্তবে ইলেকট্রনের একটা তরঙ্গ ধর্ম আছে। সেটা ছিল আর একটা বড় আবিষ্কার। এই দ্বৈত চরিত্র, আবার তার উপর হাইজেনবার্গের অনিশ্চয়তা, কোনোটিই পুরনো মডেলে খাপ খাচ্ছিল না। তাই একটা সম্পূর্ণ নতুন পদ্ধতির দরকার হয়ে পড়েছিল। আর সেই নতুন পদ্ধতির ভিত্তি হল এই সমীকরণ, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। হ্যাঁ জানি, দেখতে বেশ জটিল আর একটু ভয়ঙ্করও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম একটা স্তম্ভ হল এই সমীকরণ। পরমাণুর আসল ছবিটা এর ভেতরেই লুকিয়ে আছে। চলুন এটাকে একটু সহজ করে ভেঙে দেখি। এখানে আমাদের গণিত সমাধান করার কোনো দরকার নেই, শুধু এর ভেতরের মূল চরিত্রগুলোকে চিনলেই চলবে। এই যে গ্রিক অক্ষর সাই দেখছেন, এটাই হলো ওয়েভ ফাংশন, যা ইলেকট্রনের তরঙ্গটাকে বর্ণনা করে। এছাড়াও সমীকরণে আছে ইলেকট্রনের ভর, তার মোট শক্তি আর কিছু জরুরি ধ্রুবক। তো এই বিশাল সমীকরণটা সমাধান করার পর আমরা কি পেলাম? কোনো নির্দিষ্ট রাস্তা বা কক্ষপথ? একদমই না। আমরা যা পেলাম তা হলো একটা সম্পূর্ণ নতুন ধারণা। পেলাম সম্ভাবনার এক মেঘ, যার একটা সুন্দর নাম আছে, অরবিটাল। এখানে একটা খুব জরুরি আর মজার বিষয় আছে। শ্রোডিঞ্জারের সমীকরণ থেকে যে সাই বা ওয়েভ ফাংশনটা পাওয়া যায়, সেটার নিজের কোনো বাস্তব অর্থ নেই। কিন্তু আসল জাদুটা হয় যখন আমরা এটাকে বর্গ করি, মানে সাই স্কোয়ার বের করি। এই সাই স্কোয়ার আমাদের যা বলে তা এক কথায় অসাধারণ। এটা আমাদের নিউক্লিয়াসের চারপাশে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনাটা বলে দেয়। আর এই যে সম্ভাবনার একটা মানচিত্র তৈরি হলো, সেটাই হলো অরবিটাল। পরিষ্কার করে বললে, অরবিটাল কোনো রাস্তা নয়,
এটা হলো নিউক্লিয়াসের চারপাশের একটা 3D এলাকা, যেখানে একটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা একটা সম্ভাবনার মেঘ ছাড়া আর কিছুই না। এই সম্ভাবনার বিষয়টাকে আরও সহজে বুঝতে এই সংখ্যাটা দেখুন। একটা অরবিটালের যে সীমানা ধরা হয় তার ভেতরে কোনো মুহূর্তে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় 90 থেকে 95%। তার মানে কি দাঁড়ালো? আমরা নিশ্চিতভাবে বলতে পারি না ইলেকট্রনটা ঠিক কোথায় আছে, কিন্তু আমরা বলতে পারি কোথায় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইলেকট্রনটা তার বেশিরভাগ সময় এই মেঘের মধ্যেই কাটায়। তাহলে দেখুন আমরা কোথায় এসে দাঁড়ালাম। অনিশ্চয়তা আর সম্ভাবনা, এই দুটো বিপ্লবী ধারণাই আধুনিক পরমাণু মডেলের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে। আমরা পরমাণুকে আর সৌরজগতের মতো দেখি না, বরং দেখি এক জটিল অদ্ভুত সুন্দর কোয়ান্টাম সিস্টেম হিসেবে, যা চলে সম্ভাবনার নিয়মে। তাহলে পুরো জার্নিটা যদি এক ঝলকে দেখি, প্রথমে শ্রোডিঞ্জারের সমীকরণ সমাধান করা হয়, সেখান থেকে আমরা পাই ওয়েভ ফাংশন বা সাই। এরপর সেই সাইকে বর্গ করে আমরা পাই অরবিটাল, যা আসলে সম্ভাবনার একটা মানচিত্র। আর এই বিভিন্ন আকারের অরবিটালগুলোই আধুনিক পরমাণুর আসল গঠনটা তৈরি করে। শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, যদি আমাদের তৈরি করা প্রত্যেকটা পরমাণুর ভিত্তি হয় সম্ভাবনা আর অনিশ্চয়তা, তাহলে আমাদের চারপাশের এই যে কঠিন বাস্তব জগৎ, যেটা আমরা ছুঁতে পারি, অনুভব করতে পারি, সেটা আসলে কতটা নিশ্চিত? হয়তো মহাবিশ্বের গভীরে বাস্তবতার ধারণাটাই আমাদের চেনা ধারণার চেয়ে অনেক বেশি অদ্ভুত। ভাবুন তো একবার,